সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজগর হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের শাস্তি অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, রমজানে কিন্তু আমরা সবাই কিন্তু খেয়াল করি যে আমাদের বিশেষ একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আমাদের জীবনযাত্রায়, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা দেয়, আমাদের কাজের যে প্যাটার্ন থাকে, আমাদের ঘুমের যে সময় থাকে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয়। কিন্তু এই রমজানে সুস্থ থেকেও কিভাবে আসলে রোজা রাখা সম্ভব, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে স্বাস্থ্য সতর্কতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন, আজগর আলী হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যেটি স্যার আমরা বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রমজানে স্বাস্থ্য সতর্কতা। আমরা সবাই জানি যে রমজানে আসলে রোজা রাখতে গেলে বিশেষ কিছু বিষয়ের প্রতি নজর রাখতে হয় বা সতর্ক থাকতে হয়। যেমন রমজানে যখন আমরা রোজা রাখি, যেহেতু আমরা সারা দিন একটা লম্বা সময় ধরে আমরা না খেয়ে থাকছি, কিছুটা আমাদের ডিহাইড্রেশন দেখা দেয়, অনেক সময় দেখা যায় কিছুটা আমাদের উইকনেস গ্রো করে, মাথা ঘোরা কারোর মধ্যে দেখা যায়। সো এই বিষয়টিকে বিবেচনা করে আপনার কাছে একটু সর্বোপরি জানতে চাই যে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আসলে রমজানে কোন কোন বিষয়গুলোর প্রতি আসলে নজর দেওয়া উচিত? এটা সাধারণত যারা সুস্থ মানুষ রোজা থাকেন তাদের একটু ফিজিওলজি একটু চেঞ্জ হয়। আমরা খাবারটাকে টাইমিং না করে একটু অন্য সময় হয়, তো এর জন্য তার প্রথম খারাপ রাখতে পারে। তো এগুলোর কথা চিন্তা করে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু রোজাতে লং টাইম না খেয়ে থাকবো। তো এই সময়ের জন্য আমাদের খাবার এবং পানি এই দুটার একটু অভাব হবে শেষের দিকে, ওই সময় খারাপ রাখতে পারে। এই জন্য আমরা শেষ সাথে যখন খাবো, আমাদের কিছু খাবারের ভাগ আছে, ওই খাবারগুলো আমরা বেশি করে খাবো, কিছু আছে আমরা খাবো না। এই আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বিশ্রাম। সাধারণত দুপুরের পরে আমরা যেন আর কোনো কঠিন পরিশ্রম না করি। আর একটা হচ্ছে আমাদের টেম্পারেচার, যেহেতু আমাদের দেশে টেম্পারেচার একটু গরম, কাজে চেষ্টা করবো আর আউটডোর কাজ না করে কাজগুলো ইনডোরে করা যায় কি না। আর আমরা যে কাজগুলোতে আমাদের শরীরের ঘাম হবে ওগুলোকে কেমন করে মিনিমাইজ করা যায়, তাহলেই মোটামুটি যারা সুস্থ তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রমজানে দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে সবার একটু ইচ্ছা করে যে এক কাপ চা বা একটু কফি আমরা খাই। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে রমজানে রোজা রেখেও সর্বনিম্ন বা সর্বোচ্চ কত কাপ চা তারা খেতে পারবেন? ইফতারে খেতে তো কোনো মানা নেই। ইফতারে তো সারা রাত্রি সে খেতে পারবে আর কি। ইফতারে সে খেতে পারে খাওয়ার পরে চাটা কফিটা বেশি ডিহাইড্রেট করে, এই জন্য ইউরিসিস করে আর কি। এবং আমাদের যে মানে এই সোডা ওয়াটার, কোকা কোলা এই জাতীয় আর কি, এটাও কিন্তু ভালো না। তো এইটা বাদ দিলে পরে বাকিগুলো করতে পারে আর কি। আর এমনি একটা মানুষ রোজা থাকার সময় ডিহাইড্রেট হয়ে গেলে পরে সে কেমন করে বুঝবে? ডিহাইড্রেশন অনেকগুলো কারণ থাকতে পারে। সিম্পল ডিহাইড্রেশন ডেভেলপ করে, কিন্তু যদি কোনো রিয়েল কোনো অসুবিধা, হয়তো একটা রোগী তার বেশি স্বাস্থ্য ভালো না, হালকা পাতলা, সুতরাং তার রিজার্ভ অফ ফুড অ্যান্ড ফ্লুইড কম। এ যদি দুপুরের দিকে হঠাৎ করে সে খারাপ ফিল করে, প্রথমে তার প্রেশারটা মাপা উচিত। যদি তার প্রেশারটা পড়ে গেছে, তখন তাকে চিৎ করে সহায় দিতে হবে, এবং যাতে করে সে আর কোনো খারাপ না হয়। এবং যদি সে বলে যে আমি এখনো অসুস্থ ফিল করছি, তখন তাকে বলা হবে ইউ শুড নট কন্টিনিউ দ্য ফাস্টিং। কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এই বিষয়গুলোকে একটু অবহেলা করে থাকি বা ইগনোর করে থাকি, যে যেহেতু রোজা রাখা হচ্ছে সেটার জন্য হয়তো বা কিছুটা খারাপ লাগা কাজ করছে। কিন্তু আপনার এক্ষেত্রে আসলে পরামর্শ হচ্ছে যে যদি এই ধরনের খারাপ লাগা শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই রোজা ভেঙে ফেলা উচিত। কোনো রোগী যদি সে খারাপ ফিল করে, আগে সে দেখবে এই খারাপটা তার কোনো অসুখের জন্য হচ্ছে না ফাস্টিংয়ের জন্য হচ্ছে। যেমন একজনের প্রেশার ওষুধ খায়, প্রেশারটা পড়ে গেছে, একজন ডায়াবেটিস রোগী, তার ব্লাড সুগারটা পড়ে গিয়েছে। তো সুতরাং এগুলো মাপতে কিন্তু রোজা যাবে না। যদি এই দুটো হয় তাহলে অবশ্যই তাকে রোজা ভাঙতে হবে। কিন্তু তার এগুলো ঠিক আছে এবং সে খারাপ ফিল করতেছে, আর তখন তাকে সব কিছু যদি দেখা যায়, প্রেশারও ঠিক আছে, তার এটাও ব্লাড সুগার ঠিক আছে, তখন তাকে সিম্পল বিশ্রামে থাকবে। যদি সে 1 ঘন্টা বিশ্রাম করার পরে সে রিগেইন করলো, ইটস ওকে, হি ক্যান কন্টিনিউ। কিন্তু দেখা যাচ্ছে ইট ইজ কন্টিনিউইং দ্য ফাস্টিং কন্টিনিউ, তাহলে আর সে করতে পারবে না। তো এই ক্ষেত্রে তার রোজাটা ভেঙে ফেলা উচিত। আচ্ছা স্যার, এই রমজানের এই যে রোজা রাখার বিষয়ে আরও কি কি বিষয় আসলে আমাদেরকে মেনে চলা উচিত বা কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, সেই বিষয়গুলো আমরা জানবো বিস্তারিত। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
আর বিরতির আগে আমরা বলছিলাম যে আসলে রমজানের রোজা রাখার ক্ষেত্রে আর কোন কোন বিষয়ের প্রতি আমাদের একটু সতর্ক থাকা উচিত। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন তারা রোজা রাখে একটা কমন একটা প্রবলেমের কথা প্রায় বলে থাকে যে মাথা ব্যথা করে বা মাথা ঘোরাচ্ছে। এই বিষয়টি আসলে কেন হয়ে থাকে? হচ্ছে কি, আমাদের তো কন্টিনিউয়াস ব্রেন আমাদের কন্টিনিউয়াস সুগার খাবে, তো সুগারটা একটু পড়ে গেলে পরে মাথা ব্যথা করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি কারো একটু মাথা ব্যথার অসুখ থাকে, যেমন মাইগ্রেন, তো সুগার পড়ে গেলে পর তার মাথা ব্যথাটা শুরু হবে আর কি। এই ক্ষেত্রে তার অ্যাডভাইস হচ্ছে সে অন্ধকার চুপচাপ করে শুয়ে থাকবে। যদি সে রিকভার করলে তো হলো, তা না হলে তাকে রোজা ভাঙতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এমনিতেও মানে যাদের এই অসুখগুলো নাই তারও একটু মাথা ব্যথা করতে পারে, সেক্ষেত্রেও সে একটু বিশ্রাম নিলে সে ভালো হয়ে যাবে। আর সেটা হচ্ছে যে যদি কারো অন্য কোনো অসুখ থাকে, অন্য কোনো যেমন একজনের ব্লাড প্রেশার আছে, তার শ্বাসকষ্ট আছে, তার হার্টে অসুখ আছে, অথবা তার কিডনিতে অসুখ আছে, ডায়াবেটিস আছে, এই ক্ষেত্রে যদি সে এরকম কমপ্লেন করে, আগে দেখতে হবে তার অসুখ থেকে তার কোনো কিছু হচ্ছে কিনা। এক্ষেত্রে আপনার পরামর্শ কি আসলে, যেহেতু রমজান অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যারা আসলে রোজা সবসময় রাখতে চায়, আমরা যদি পরবর্তী রমজানের কথাও যদি আমরা চিন্তা করি, আসলে রোজা রাখার পূর্বে কি কি প্রস্তুতি আসলে নেওয়া উচিত, সেটি টেস্টের মাধ্যমেই হোক বা মানসিকভাবে যে একটা প্রস্তুতি, সেগুলো আসলে কেমন হওয়া উচিত? ঠিক আছে, যাদের ক্রনিক কিছু অসুখ আছে এদের তো রোজা থাকার একটা ইচ্ছা জাগবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস, যাদের হার্টে অসুখ আছে, যাদের কিডনিতে অসুখ আছে, অথবা লিভারে অসুখ আছে, এগুলো হচ্ছে আমাদের করে, অথবা শ্বাসকষ্ট আছে। এখন রোজার কমসে কম 3 মাস আগে এটা ফুল ইভ্যালুয়েট করবে যে সে কোন স্টেজে আছে। যদি ভালো স্টেজে আছে তাহলে তাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু যার স্টেজটা একটু খারাপ আছে, যেমন তার ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল নেই, অথবা হার্টে যাদের আছে একটু ফাস্টিং করলে পরে তার অসুবিধা হতে পারে, অথবা যাদের কিডনিতে প্রবলেম আছে, ডিহাইড্রেশন হয়ে গেলে পরে তার খারাপ হতে পারে, এই ধরনের রোগী যদি থাকে তাহলে তাদেরকে ইভালুয়েট করতে হবে এবং তাদের ইচ্ছা প্রকাশ করে। এর মধ্যে আবার ক্যাটেগরি আছে, যারা ভেরি হাই রিস্ক তাদেরকে এমনি এক্সাম করা, যারা মোটামুটি ইন্টারমিডিয়েট, তারা যদি চেষ্টা করে থাকতে চায় তখন তাদের ওই হেলথ ইয়াটা মেনে চলতে হবে। রোজার 2 সপ্তাহ আগে অবশ্যই আবার তার ইয়া করতে হবে সে ফিট কিনা। যদি ফিট না থাকে তাকে টিচিং দেওয়া হবে যে আপনার এই অসুখগুলো কীভাবে মেনটেন করবেন, মনিটর করবেন, কখন আপনি বুঝবেন যে আপনি খারাপ হয়েছেন। যখনই মনে করেন যে খারাপ হয়েছেন, ইমিডিয়েটলি আপনি রোজা ভাঙবেন এবং আপনার ডক্টরের সাথে যাবেন, তাহলে সে বিপদ থেকে বেঁচে যাবে এবং সে মোটামুটি রোজা থাকতে পারবে। কিন্তু এইগুলো অসুখ নিয়ে যারা প্রথমেই স্টেবল আছে তাদের রোজা থাকতে কোনো বাধা নেই। আচ্ছা, অর্থাৎ যদি তারা স্টেবল থাকে সেক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে আসলে কোনো ক্রনিক অসুখ নিয়েও বাধা নেই। এমন মনে করেন একজন পেশেন্টের ডায়ালাইসিস আছে, এ তা আনস্টেবল, এক্ষেত্রে অবশ্যই রোজা থাকতে পারবে না। একজনের হার্টে অসুখ আছে, একটু হাঁটলে পা হারানো হয়ে যায়, তবে তার হার্ট ফেল আছে, সে রোজা রাখতে পারবে না। একজনের ডায়াবেটিস আছে, কন্ট্রোল না, সে কন্ট্রোল করতে নিলে পরে হাইপো হয়ে গেলে বুঝতে পারে না, এরা ভেরি সেন্সিটিভ, এদেরকে রোজা থাকা এমনিতেই এক্সেমটেড। এখন একটু জানতে চাই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা। আমরা জানি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটা মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে থাকে। তো রমজানের ক্ষেত্রে রোজা রেখে আসলে কখন তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করতে পারেন? হ্যাঁ, রোজার ব্যাপার হচ্ছে যে আমাদের মানে এক্সারসাইজ করতে মানান, তবে খাওয়ার পর এক্সারসাইজ করতে নেই। এখন কেউ যদি এক্সারসাইজ করতে চান তাহলে পরে উনি যদি সম্পূর্ণ তারাবি নামাজ পড়েন, ওটাই কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। সুতরাং তার জন্য কিন্তু আর এক্সারসাইজ না করলেও চলে। এরপরে যদি কেউ এক্সারসাইজ করতে চায়, তারাবি নামাজ পড়ার পরে রাতে শোয়ার আগে সে একটু এক্সারসাইজ করে হেঁটে ইয়া করতে পারে। আমরা কখনোই কিন্তু খালি পেটে এক্সারসাইজ করতে, ডিহাইড্রেট অবস্থায় এক্সারসাইজ করতে দিই না। কাজে এক্সারসাইজের বেস্ট টাইম হচ্ছে বিফোর গোয়িং টু বেড, আফটার ইফতার। আচ্ছা, এই কিন্তু সে যদি খুব ভালো করে মানে তারাবি নামাজটা পড়ে ফেললো আর কি, তাহলে তো আমার এরপরে আর দরকার পড়ে না অ্যাকচুয়ালি। আমরা যদি স্ট্যান্ডার্ড টাইম ধরে থাকি যে আমরা 45 মিনিট আমরা একটা যে কোনো সুস্থ মানুষকে বা একজন ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা হাঁটতে বলি, কিন্তু রমজানের ক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে যারা তারাবি পড়ছে, যারা নিয়মিত নামাজ পড়ছে, তাদের ক্ষেত্রে তারাবি নামাজের সময় কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের হয়ে যাচ্ছে এবং ডিনারের পরবর্তী সময়টাতে বা আগে তারা কিছুটা হেঁটে নিতে পারে। সেটা আসলে কত মিনিট পর্যন্ত হাঁটলে তিনি সুস্থ থাকতে পারবেন? আমরা সাধারণত 30 মিনিট ধরি আর কি, ডেইলি যদি সে হাঁটে 30 মিনিট হাঁটলেই যথেষ্ট আর কি এক্সারসাইজ। তবে হাঁটাটা হতে হবে দ্রুত হাঁটা, মানে অ্যাজ ইফ আমি দৌড়াচ্ছি এইরকম। তো এই 30 মিনিটটা কিন্তু তারাবি নামাজের সাথে কোইনসাইড করে যায়।
আচ্ছা। তো এই জন্য আলাদা করে দরকার নেই। এরপরে যদি কেউ অন্য ধরনের এক্সারসাইজ, যে ইয়োগা করতে ভালোবাসে অথবা অন্য কোনো ফিজিক্যাল ফ্লেক্সিবল এক্সারসাইজ করতে ভালোবাসে, দে ক্যান ডু ইট আচ্ছা, বিফোর গোয়িং। এবং সেটা ডিপেন্ড করবে নিশ্চয়ই ব্যক্তি বিশেষ। ব্যক্তি বিশেষ। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আসলে কত মিনিট হাঁটা উচিত এবং কোন সময়টা হাঁটলে আসলে তারা রোজা রেখেও সুস্থ থাকতে পারবে। এখন আপনার কাছে একটু জানতে চাই যে রমজানে একটা বিশাল পরিবর্তনের মধ্যে যেটা পরিবর্তন হয় যে খাবারের পরিবর্তন। আমরা আমাদের যে ট্রেডিশনাল যে বিষয়টা, আমরা প্রচুর ভাজা পোড়া খাবার খেয়ে থাকি, যেটির জন্য অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাসিডিটি হয়, রিফ্লাক্স হয়ে থাকে। তো আপনার কাছে একটু জানতে চাই যে রমজান আসলে সুস্থ থাকতে হলে খাবারের বিষয়টা আসলে কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত? রমজানই একটা মাস যেখানে জাঙ্ক ফুডের ছড়াছড়ি। এখন আমি খাবারের একটা ভাগ বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের খাবারগুলো এগুলো আমাদের বায়োলজিক্যাল ফুড যেগুলো আছে, এগুলোর মধ্যে আমরা বিশেষ করে কার্বোহাইড্রেট যেটা, এটা আমরা মোটামুটি বলবো যে ফাইবার কন্টেনিং কার্বোহাইড্রেট, যেমন ভাতগুলা লাল চালের আটাগুলা লাল হলে পরে, অথবা আপনার এই ফ্রুটস টুট যেগুলো আছে, এগুলো সব কার্বোহাইড্রেট। আর একটা আছে আমাদের প্রোটিন। প্রোটিনের মধ্যে মাছ মাংস রয়ে গেছে। মাংসতে যেমন মানে গরুর মাংস এবং খাসির মাংস, এগুলোকে স্যাচুরেটেড ফ্যাট। সুতরাং বলবো যে এই দুটা বাদ দিয়ে সে মুরগির মাংস হয়তো মাছ খেতে পারে আর কি। এখন তেলের মধ্যে রয়ে গেছে, তেলের মধ্যে এগুলো খুব খারাপ তেল যেগুলো, সেগুলো হচ্ছে যে একটা তেলে একবার ভাজা হচ্ছে, ওই তেলের মধ্যে আমি আবার ভাজতেছি, যেটা রাস্তায় হয় আর কি। এইগুলো কিন্তু খারাপ হয়ে গেলো। যেটা ফুডটা ট্রান্সফ্যাট, যেটা জাং ছিল না যে ফুডটা, সেটা জাং হয়ে গেল। ঠিক আছে। এই আরও একটা হচ্ছে যেটা খুব মানে স্যাচুরেটেড ফ্যাট, সেগুলো হচ্ছে যতগুলো অ্যানিম্যাল থেকে আসবে, যেমন দুধ, এর মধ্যে ঘি, তারপরে এই ঘি মাখন বাটার এগুলো দিয়ে যে জিলাপি ভাজা, এগুলো কিন্তু সবগুলো স্যাচুরেটেড ফ্যাট দেওয়া হলো, কাজে এটা কিন্তু নো মোর এ গুড ফুড নাও। ঠিক এইরকম আমাদের রয়ে গেছে নারিকেল তেলটাও নট এ গুড ফুড। তো এই জন্য আমরা যদি বাড়িতে একবার তেল দিয়ে যেটা ভাজছি, দ্যাট ইজ গুড, কিন্তু একটা তেল বারবার ইউজ করছে একের মধ্যে, ইট ইজ নট গুড, এটাকে জাঙ্ক ফুড। সুতরাং আমি বলবো রোজাতে আপনারা যারা ইফতার করেন, এগুলা হিসাব করে আপনি এই হিসাব করবেন, এবং বাড়িতেই ভাজা পোড়াগুলো বাড়িতেই করে খান, দ্যাট ইজ গুড। আর দেখতে হবে যে আমি দুধ যদি খাই আর কি, বিশেষ করে, তাহলে আমরা কতটুকু খাবো। দুধ খেতে পারে, মাঠা খেতে পারে, লাবান খেতে পারে, মিল্ক, তারপরে আমাদের দই আছে, এটা খেতে পারে। দই এবং মাঠা খুবই সুন্দর খেতে পারে। তবে আনফর্চুনেটলি আমাদের দেশে মধ্যে হাফ ক্রিম পাওয়া যায় না। হাফ ক্রিম খেলে পরে তাহলে 1 গ্লাস খাবে, আর যদি ফুল ক্রিম হয় তাহলে আধা গ্লাসের বেশি নয়। এই হচ্ছে ফুডের ব্যাপার। আর বাকিগুলো তো মানে চিন্তা করবে যে আমি স্যাচুরেটেড ফ্যাট বাদ দিয়ে আমি মানে আনস্যাচুরেটেড ফ্যাট। আপনি যেটি বলছেন যে আসলে যত ধরনের তৈলাক্ত খাবার আছে বা ফাস্ট ফুড আইটেম এবং ভাজা পোড়া খাবার আছে, সেগুলোকে যতটুকু কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো, এবং সেই সাথে ফাইবার কন্টেইনিং খাবার। নট নেসেসারি আমাদের খাবারের তো মানে 100%, 50% আমাদের কার্বোহাইড্রেট যাবে। কার্বোহাইড্রেটগুলো আমরা পলিশ কার্বোহাইড্রেট বলছি না, যেটাকে আমি একটু আগে বললাম এটা। আর বাকি যে 50%, 25% থাকবে প্রোটিন আর 25% ফ্যাট। কাজে তেল এবং ফ্যাটের মধ্যে দরকার আছে। এখন তেল যেগুলো গাছ থেকে আসতেছে, এক্সেপ্ট মার্কেট তেল, সবগুলো হচ্ছে আনস্যাচুরেটেড, ভেরি গুড। আর যেগুলো আমাদের প্রাণীর থেকে আসছে, সেটা স্যাচুরেটেড, দ্যাট ইজ নট গুড। সুতরাং আমরা 10% স্যাচুরেটেড ফ্যাট নিতে পারি আমাদের, আর 20%, 15 to 20% আমরা আনস্যাচুরেটেড ফ্যাট নেব। তো এই তেলগুলো আমরা বাড়িতে একবার ভেজে যদি দেয়, আমাদের কোনো রাস্তায় যদি মানে একটা জিনিস দিল, সে একবার তেল দিয়ে ভেজে দিল, নো প্রবলেম। কিন্তু তেল রয়ে গেছে গরম, সে বারবার দিয়ে দিচ্ছে, ইটস নট। অর্থাৎ একই তেল বারবার ইউজ করা যাবে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এখন জানতে চাই যে আসগর আলী হসপিটাল, আপনি যেহেতু ইন্টারনাল মেডিসিনের একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আসলে আপনার পরামর্শ কি, এবং আসগর আলী হসপিটাল আসলে কিভাবে রোগীদেরকে সফলতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে? না, শুধু রোজা না, রোজা ছাড়াও আমাদের আসগর হসপিটালে বিশেষ ইন্টারনাল মেডিসিনের আমাদের টিম আছে। আমরা কিন্তু খুবই স্ট্রং একটা টিম। এখানে আমরা 2 জন আছে ফুল কনসালটেন্ট, 3 জন আছে কনসালটেন্ট, 2 জন আছে জুনিয়র কনসালটেন্ট, এবং
বাকি 3 জন হচ্ছে, আর 10 জন হচ্ছে মেডিকেল অফিসার। এই যে জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল স্পেশালিস্ট আর জুনিয়র ডক্টর, এরা 24 আওয়ার্স আমাদের ইনডোরের সেবা দিচ্ছে। আর আমরা ইনডোরের সাথে আউটডোর সবই আমরা দেখছি। এর সাথে আমাদের একটা ভালো টেলিফোন সিস্টেম আছে, অপারেটর আছে। যদি কখনো কোনো রোগী কোনো অসুবিধা ফিল করছে আমাদের ওষুধ নিয়ে চিকিৎসা নিয়ে, সে টেলিফোন করলে অপারেটর আমাদের জানালে পরে আমি ফ্রি থাকতে সঙ্গে উত্তর দিচ্ছি। অর্থাৎ আপনারা টেলিমেডিসিন সেবাও প্রদান করছেন? ঠিক টেলিমেডিসিন না আর কি, এটা রোগী ইয়ে করেছে, তার একটা অসুবিধা হচ্ছে, সে এইগুলো। আর একটা হচ্ছে আমাদের কিন্তু সব ডক্টর কনসালটেন্ট আমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট আছে, এই অ্যাসিস্ট্যান্টগুলোকে আমরা ভালোভাবে ট্রেনিং দিয়ে রেখেছি। সুতরাং এরাও রোগীর সাথে যোগাযোগ করে অনেকভাবে তারা অনেক কিছু বলতে পারে, এবং অসুবিধা হলে তারা আমাদেরকে বলতে পারে। ওদের কাছে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটা টেলিফোন দিয়েছি, যাতে সে অফিস টাইমে রোগীর সাথে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারে। এই হিসাবে রোগীর সেবার মানটাকে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে রেখেছি অ্যাজ এ ডক্টর। মানে আমাদের তো একটা ইনকামের ব্যাপার রয়ে গেছে, কিন্তু আমাদের সেবাটা আমাদের জন্য মুখ্য। অর্থাৎ আমরা বলতে পারি যে আন্তর্জাতিক যে সেবাটা দেওয়ার কথা, সেই সেবাটাই আজগর আলী হসপিটাল দিয়ে থাকে। আমি মনে হয় ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টটা আমরা সম্পূর্ণভাবে, এছাড়াও কিন্তু আমাদের ইমার্জেন্সি আছে 24 আওয়ার্স, এবং আমাদের আইসিইউ আছে, এইচডিইউ আছে। ওখানেও আমরা কিন্তু গিয়ে সব কিছু দিই, পরামর্শ দিই, রুগী দেখে আসি, সব কিছু করে। সুতরাং কোনো রুগী মানে আমার মতে আজগর আলী হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ সফলতার সাথেই আসলে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আজগর আলী হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।